জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিকে। আপনাদের সঙ্গে আছে আমি অন্নয় কর্মকার। বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সকল ধর্মীয় সম্প্রদায়ের সাথে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা। সেখানে আছেন সহকর্মী বেলায়েত হোসাইন। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। বেলায়েত, কোন কোন সংগঠনের নেতৃবৃন্দ বৈঠকে যোগ দিয়েছেন বলে আপনি জানতে পেরেছেন, আমাদেরকে জানাবেন। এখন পর্যন্ত এখানে রামকৃষ্ণ মিশনের প্রতিনিধি এসেছেন। আমরা শুনতে পাচ্ছি যে এখানে ইসকনের প্রতিনিধিও কিন্তু আজকের এই সভায় যোগ দেওয়ার কথা। তবে তারা এখনো যোগ দিয়েছে কিনা এটি আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি, এখনো নিশ্চিত হতে পারিনি। আমরা প্রেসিং এর সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করছি। এর বাইরে এখানে হেফাজত ইসলামের প্রতিনিধি এসেছে, ইসলামিক স্কলার শেখ আহমদুল্লাহ এসেছেন, বাইতুল মোকাররমের খতিব এসেছেন, বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা এসেছেন, খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা এসেছেন। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ কিন্তু আজকের এই বৈঠকে যোগ দিয়েছেন। এরই মধ্যে প্রধান উপদেষ্টা বৈঠকে কিন্তু তিনি তার উদ্বোধনী বক্তব্য দিয়েছেন এবং তিনি এই বক্তব্যে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য তিনি সবার কাছে আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সবাইকে মিলে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান তিনি জানিয়েছেন। যেটি বলছিলাম যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে গত 2 দিন ধরেই কিন্তু সর্বদলীয় বৈঠকের যেই অংশ চলছে তার আজকে শেষ অংশ। গতকালকে সকল রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। সেখানে সকল রাজনৈতিক দল হাতে হাত রেখে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তারা একমত থাকবেন বলে, ঐক্যবদ্ধ থাকবেন বলে তারা প্রত্যয় করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন তারা সবাই। একই সঙ্গে আজকে সকল ধর্মীয় সম্প্রদায়ের নেতাদেরকে এখানে ডাকা হয়েছে। তারাও হয়তো আজকে একই বার্তা তারা দিতে পারেন বিশ্ব মিডিয়াকে, পুরো আন্তর্জাতিক বিশ্বকে। একটু বলে রাখতে চাই যে এই যে গত 2 দিন ধরে যে বৈঠকগুলো হচ্ছে, আজকে নিয়ে তৃতীয় বৈঠক। এই বৈঠকের মূলত 3টি এজেন্ডা রাখা হয়েছে। একটি এজেন্ডা হচ্ছে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে অপতথ্য প্রচার, দ্বিতীয় এজেন্ডা হচ্ছে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনা, এবং তৃতীয় হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে যে গুজব তৈরি করা হচ্ছে। এই 3টি এজেন্ডায় কি ধরনের করণীয় হতে পারে, বাংলাদেশের জাতীয় ঐক্যের ডাক যে তিনি দিয়েছেন সেই ঐক্যের ডাকের অংশ হিসাবে এই 3টি বৈঠক করেছেন। গতকালকে কিন্তু যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে কিন্তু গোটা বিশ্ব জুড়ে কিন্তু এক ধরনের সাড়া ফেলে দিয়েছে, যে সারা বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল এক জায়গায় এসে দাঁড়িয়েছেন, যেটি 53 বছরের ইতিহাসে বাংলাদেশে একটি নজিরবিহীন ঘটনা। আজকেও একটি বলা যায় যে একটি মাইল ফলক, যে সকল ধর্মীয় সম্প্রদায়ের লোকজন এখানে এসেছেন, তারা ঐক্যবদ্ধ হয়ে যদি তারা বার্তা দেন, সেটিও বিশ্ব মিডিয়াকে, বিশ্ববাসীকে একটা বড় বার্তা দিবে। তো এই ছিল আমার কাছে বৈঠকের এখনকার মতো সর্বশেষ। পরবর্তীতে আরো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। অন্য বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমি থেকে ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন। 5 আগস্ট পরবর্তী গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে বিটিআরসিকে। গত 17 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। 5 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের শতাধিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে জমা পড়ে। এর প্রায় সবকটিতেই প্রধান আসামি শেখ হাসিনা। শেখ হাসিনা পলাতক থাকায় তার অবস্থান জানতে ও গ্রেফতারে ইন্টারপোলের সহায়তা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিছু সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট এন্ড ইলেকট্রনিক মিডিয়াতে এই মামলার একজন আসামি শেখ হাসিনার কিছু বক্তব্য এবং ফোন আলাপ ফাঁস হয়েছে, সেটি বন্ধের জন্য এবং সেটি ভবিষ্যতে পাবলিকেশনস বন্ধের জন্য এবং ইতোপূর্বে যে হেট স্পিচগুলো আমাদের সোশ্যাল বা ইলেকট্রনিক মিডিয়াতে আছে সেগুলো রিমুভ করার জন্য আমরা আবেদন করেছিলাম। সব কিছু শুনে আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন এবং বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেছেন। যে সকল সাক্ষীরা ইতোমধ্যে আমাদের কাছে জবানবন্দি প্রদান করে গেছেন তাদেরকে কিন্তু ট্রাইব্যুনালে এসে জজদের সামনে সাক্ষ্য দিতে হবে। এই ধরনের বক্তব্য যদি
পাবলিশড হয়, ব্রডকাস্ট হয়, তাহলে আমরা ট্রায়ালের সময় এই সাক্ষীদেরকে আর ট্রাইব্যুনালে আনতে পারবো না, তারা ভীতিগ্রস্ত হবে। এবং পরবর্তী যে সাক্ষীরা আছে, এখনও ঘটনাস্থলগুলো আছে, সেখানে গিয়েও আমাদের তদন্তকারী সংস্থা, তদন্তকারী কর্মকর্তারা এই সাক্ষীদের জবানবন্দি আর গ্রহণ করতে পারবেন না। আমরা আমাদের কোর্টের যে অর্ডার আছে সেই অর্ডারটা আমরা লিখিতভাবে ফেসবুক, টুইটার, ইউটিউব শো, যেগুলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া আছে, এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো এবং তাদেরকে লিখিত জানাবো। এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হেট স্পিচ। নিরাপত্তাজনিত কারণে আগরতলায় বাংলাদেশ কনসুলেট সেবা বন্ধ আছে এবং স্থিতিশীলতা আসার আগ পর্যন্ত চালু হবে না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। ডিসেম্বর 2024 তারিখে ঢাকায় মাননীয় প্রধান উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের রাষ্ট্রদূত, অনাবাসী 20 জন রাষ্ট্রদূত সহ এবং ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মোট 28 জন সমবেতভাবে বৈঠক করবেন বলে আশা প্রকাশ করা যাচ্ছে। আগরতলা মিশন থেকে এখন নিরাপত্তাজনিত কারণে এটা বন্ধ আছে। পরিস্থিতির উন্নতি ঘটলে আপনারা বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে মালয়েশিয়ার বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে বাংলাদেশে নবনিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওথমান রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলে এ আহ্বান জানান তিনি। এর আগে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল হাইকমিশনারকে গার্ড অফ অনার প্রদান করে। তালিকাভুক্ত 18,000 শ্রমিককে নিতে মালয়েশিয়া সরকারের প্রতি অনুরোধ জানান রাষ্ট্রপতি। ভবিষ্যতে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। চট্টগ্রামের আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ভৈরব থেকে চট্টগ্রামে নেওয়া হচ্ছে। বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে তার অবস্থান শনাক্ত করা হয়। সে চট্টগ্রাম থেকে ট্রেনে ভৈরব গিয়ে স্টেশনে ঘোরাঘুরি করছিল। রাতে তার শ্বশুরবাড়ি মেথরপট্টিতে যাওয়ার কথা ছিল। চন্দন চট্টগ্রামের বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার বাসিন্দা। তার বাড়ি চট্টগ্রামে হলেও হত্যাকাণ্ডের পর থেকেই তিনি পলাতক ছিলেন। পুলিশ জানায় 26 নভেম্বর নির্মমভাবে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। এ ঘটনায় 31 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 10-15 জনকে আসামি করে মামলা দায়ের হয়। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত 40 জনকে গ্রেফতার করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। বৃহস্পতিবার সকালে পুলিশ হেডকোয়ার্টারে প্রেস ব্রিফিংয়ে তিনি আশ্বস্ত করে বলেন, আন্দোলন দমনে হত্যাকাণ্ডের সাথে জড়িত পুলিশ সদস্যদের বিচার করা হবে। মামলায় নাম থাকলেও তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার করা হবে না বলেও জানান তিনি। স্যার কেন আমাকে গুলি করলেন? আমি তো শুধু ভ্যান চালাই, আমি তো কোনো কিছু তো সাথে পাশে নাই, আমাকে কেন গুলি করলেন? আমার তো কোনো জবাব নাই। আমি শুধু বলছি, ভাই আই ডু নট হ্যাভ এনি আনসার, আমি তোমার কাছে শুধু ক্ষমা চাইতে এসেছি। অনেকের নামে তো মামলা হয়েছে তো, এবং অনেকে তো অ্যারেস্টও হয়েছে। এখন মামলা যাদের নামে হয়েছে প্রত্যেকেই যে বিপক্ষে ছিল এটা কিন্তু মামলা হয়েছে বলেই আমরা বলবো না। সাধারণ মানুষ যেরকম আসামি হিসেবে থাকার ফলেই আমরা যে গ্রেপ্তার করছি না, অ্যাট দ্য সেম টাইম পুলিশও যদি আসামি হিসেবে দেওয়া হয়ে থাকে প্রত্যেককেই আমরা কিন্তু গ্রেপ্তার করছি না। চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অনুপম সেন সহ উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে সবগুলো ক্যাম্পাসের ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। বিকেলে নগরীর 3টি ফটকে তালা দিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে তারা। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। উপাচার্য ও কোষাধ্যক্ষরও পদত্যাগ দাবি করে তারা। স্বৈরাচারের কোনো দোসরকে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কোনো পদে দেখতে চায় না। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আরও বাড়ল খাবার খরচ ও জীবন ধারণের ব্যয়। নভেম্বরে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 11.38%, যা গত অক্টোবরেও ছিল 11% কম। আর খাদ্য মূল্যস্ফীতিও বেড়ে দাঁড়িয়েছে 13.80%।
বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে এ তথ্য জানানো হয়। এতে দেখা যায় গত 4 মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে নভেম্বরে। এর আগে চলতি বছর জুলাইয়ে রাজনৈতিক অস্থিরতায় মূল্যস্ফীতি 11.66% পৌঁছায়। অন্তর্বর্তী সরকার গঠনের পর আগস্ট থেকে আবারও কমে আসতে শুরু করে মূল্যস্ফীতি। সেপ্টেম্বরে 10%-এর নিচে নামলেও আবারও ধারাবাহিকভাবে মূল্যস্ফীতি বেড়ে চলেছে। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল শেরপুরের 100 বছরের ঐতিহ্যবাহী খাবার ছানার পায়েস। এর মধ্য দিয়ে পূরণ হলো শেরপুরবাসীর দীর্ঘদিনের দাবি। দুপুরে শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্যাটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মুনিম হাসান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। ওই চিঠিতে বলা হয়, চলতি বছরের 15 ফেব্রুয়ারি ছানার পায়েসকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির আবেদন করে শেরপুর জেলা প্রশাসন। সেই পরিপ্রেক্ষিতে এই খাবারের বিশেষত্ব যাচাই করে ডিপিডিটির একটি কমিটির স্বীকৃতি দেয়। এদিকে স্বীকৃতি পাওয়ার পর মিষ্টি বিতরণ করেছে জেলা প্রশাসক। শেরপুর জেলার ছানা পায়েসটা পরিচিতি পাইল জিআই পণ্য হিসাবে। এটা শেরপুরবাসীর পক্ষ থেকে আমরা সবাই গর্বিত। সাধারণ জনগণ, মিষ্টি ব্যবসায়ী সবার সহযোগিতায় আজকে আমরা আরেকটি পণ্য পেয়েছি, যার নাম ছানার পায়েস। ছানার পায়েস স্বীকৃতি পাওয়ার পরে শেরপুরবাসীকে সারা বাংলাদেশ তথা বিশ্ব চিনবে। শেরপুর এবং শেরপুরের বাইরে এবং দেশের বাইরেও যদি আমরা এটাকে ব্যাপক প্রচার চালাতে পারি এবং মানুষ এটা গ্রহণ করে, তাহলে অর্থনৈতিকভাবে শেরপুরের মানুষ উপকৃত হবে। একইভাবে দেশের অর্থনীতিও কিছুটা হলেও একটা সচল হবে আর ভালো হবে। শেষ করছি এখন যার দিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।